বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। আমি তো অনেক সময় বলি যে তিনি বাংলা সাহিত্য সংস্কৃতির জগতের সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তার সৃষ্টি, তার যাবতীয় আয়োজন আমাদের সমৃদ্ধ, আমাদের সমাজ চিন্তা, আমাদের ব্যক্তিগত চিন্তা, আমাদের হতাশা, আমাদের আনন্দ, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের বিরক্ততা, সকল সময় রবীন্দ্রনাথ। আমাদের চিন্তায় রবীন্দ্রনাথ, আমাদের আধ্যাত্মিকতায় রবীন্দ্রনাথ। বাঙালির প্রায় প্রত্যেকটা উৎসবে, প্রত্যেকটা ঘাতে ব্যক্তি জীবনের নানা রকমের ভাব বদলে রবীন্দ্রনাথ অপরিহার্য অনিবার্য। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করছি আমরা সাহিত্য ধারায়। এই জায়গায় আমাদের প্রচেষ্টা, আমরা তাকে চর্চা জানবো যে রবীন্দ্রনাথ আসলে কেমন ভাবে আমরা তাকে পাচ্ছি। তার মধ্যে বিশাল সমুদ্রকে আরোপ করা আমাদের পক্ষে অনেক কঠিন, কিন্তু যার যত ভালো লাগবে সেটুকু থেকে আমরা তাকে নিতে পারি, কিন্তু তার একটা বিষয়। আমরা সেসব কথা পরে যাব। আমাদের মধ্যে ছোট কয়েকজন আছে, আমরা তাদের কাছ থেকে রবীন্দ্র কবিতা আবৃত্তি শুনবো। যারা আমাদের সাধারণ সম্পাদক শিল্পী আব্দুল সামাদ, সদস্য যারা রয়েছে আমাদের মাঝে আজকে আসাম উপস্থিত আছে। সে আজকের এই বিশেষ দিনে সাক্ষাৎকার লাইব্রেরিতে কিছু বই পড়া ছিল। এইরকম ভাবে আমরা এই কাজগুলো করছি এবং বিশেষ উল্লেখ করব যে আজকে আমাদের এই অনুষ্ঠান সাহিত্যধারার ইউটিউব চ্যানেল এবং সাহিত্যধারার ওয়েবসাইট www.সাহিত্যধারা.org.তে সম্প্রচার করবার আয়োজন হচ্ছে। আমরা সেখানেও আজকের এই অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান কিন্তু আমরা চেষ্টা করবো যে এটা প্রাণবন্ত হোক, সুন্দর। আমরা প্রথমে সাহিত্যের কাছ থেকে তার যে আবৃত্তি শুনবো, সাহিত্য থেকে সাহিত্য আসিফ তার চেষ্টা করেছে। প্রথম সে এই সাহিত্যধারার কোনো আয়োজনে একটা খুশি আনন্দিত, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে এরকম আয়োজনগুলো আমরা বারে বারে করবো, সুন্দরভাবে ধীরে ধীরে। নিশ্চয় চেষ্টা থাকলে, সাহস থাকলে, আগ্রহ থাকলে প্রত্যেকটা কাজে একদিন সুন্দর এবং সফল হবে। এবার প্রকৃতি হায়দার শৈলী ক্ষমা করে দেন। জাগিয়া উঠিল
নদীর কাছে বিশাল চলে আসবে এদিকে ভালো চলে আসবো বললো নাম অবস্থানে দেখে পাবে আমরা ভোর থেকে আমরা চেষ্টা করি আমাদের ছোট নদী চলে তাকে যখন বৈশাখ মাসে তার ভাদর জলে পার হয়ে যায় গরু পার হয়ে যায় হয় পারে নদীর ধারে উঁচু তার ঢালু তার পার চিকচিক করে বালু কোথাও নাই কাদা এক ধারে কাশ কর ফুলে ফুলে সাদা চিকচিক করে স্থান শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের ঝাঁক আর পারে আমবন তার বন চলে গায়ে বাবুল পাড়া তারই ছায়া তলে ধীরে ধীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তার ভালো ধন্যবাদ এরপরে আমরা নদে নামেন ইয়ামেন নদে ইয়ামেন আপোষ নামেন তো সহজ না আপন আপন মানুষ চেনা দরকার আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী বলে আগে বৈশাখ মাসে তার হাতে জল পার হয়ে যায় গরু পার হয় নদী। সন্ধ্যার মধ্যে চিকচিক করে বাড়ি কোথায় কাদা এক ধারে গাছ মিছিমিছি করে শেখা মালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালে আর পারে আমবন তালবন জমে গায়ের বামন পাড়া গাড়ি যায় ধীরে ধীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা সালাম ধন্যবাদ আপনকে আমরা আমাদের নতুন সদস্য কিংবা কৃষক সদস্য তাদের কাছ থেকে আমি তাদের খুবই যে প্রচেষ্টা রবীন্দ্রনাথকে আমাদের এদের চারজন তিনটা আমাদের ছোট নদী এই কবিতাটা প্রায় প্রত্যেককে পড়তে হয়েছে আমাদের পাঠ্য বই এবং রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ যাকে প্রত্যেকটা শ্রেণীতে পড়তে হয় সেই ক্লাস ওয়ানে আমরা পড়েছি মেঘের করে রোদ মিশেছে বাবুল গাছে প্রতি সেই থেকে প্রতি ক্লাসে বিভিন্ন সময়ে পরিবর্তন আসে বিভিন্ন কবিতার কারণ তার সাহিত্য সম্মান ব্যাপক বিশাল কিন্তু রবীন্দ্রনাথ থেকে আমরা বের হতে পারিনি তেমনি বাঙালির আরো একজন অনিবার্য কবি আছেন তিনি হচ্ছেন তাকেও আমাদের করতে হয় এই দুইজন কবি বাংলার আকাশে একজন রাজা আরেকজন রাজপুত্র তাদের দাপট সম্পর্ক আমাদের মধ্যে মিলে গেল কোথায় নাকি রাজা আর রাজপুত্র তাদের দাপট সর্বত্র কি বলো যাই হোক এইরকমের বিষয় আমরা আজাদ হয়ে যাবে এই সুবিধা কথা বলে একটা গান করেছি সেটা কিন্তু গানটা পরে শুনতে হবে তারপরে হ্যাঁ আজাদ করে একবারে এইভাবে আমি একটু কথা শুনে যে হাসানের কাছ থেকে আজকে সে আমাদের লাইব্রেরিতে কিছু বই দিল বিশেষ
দিনের আপনাদের জন্মদিন তার পছন্দের হোক না আমাদের গার্মেন্টটি সমৃদ্ধ হিসেবে আশা করছি এবং সে অনেক ছোট থেকে আসার জন্য অনেক ছোট তখন আমাদের এই বাগানগুলো তখন হয়নি পুকুরের ওপারে যে কম ছিল তারা এবং তাদের আদা লাগানোর যে কর ছিল সেই সময় থেকে সে গার্মেন্টের সাথে যোগাযোগ ছিল তার মধ্যে তাদের ওদের অনেক পতন টাকা পড়ে নেওয়ার মধ্যে সে নিজেকে দান করিয়েছে এবং সে একজন ভালো পেশাদার ক্ষেত্রে আছে আজকে ভারতের সঙ্গে সে সম্পৃক্ত তার কাছ থেকে কিছু কথা শুনতে সময়ের স্মৃতি আর আজকের দিনে ভালো লাগা আচ্ছা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহাতুল হাসান। আমি এই এলাকার শনিবার সাহিত্য দ্বারার পাশে আমার বাসা। অনেক ছোটো যখন ছিলাম ক্লাস তখন ক্লাস চলতে পড়ি তখন প্রায় সাহিত্য দ্বারাতে আসা হতো। তখন সাহিত্য দ্বারা এখনকার চাইতে বেশি জাঁকজমকভাবে অনুষ্ঠানের মতো মানুষজন আসতো। আমি তো অনেক ছোটো ছিলাম, তো লোকারণ্য হলে ওইখানে যেতে এমনি একটা মনে চাইতো নতুন কোনো কিছু জানবো, শুনবো বা শিখবো, এই আগ্রহটা ছিল। ওই কারণে সাহিত্য ধারাতে মূলত আসা মানে আসা হইতো সেই সময়। তো তখনকার স্মৃতিগুলো ছিল যে আমরা নতুন করে শিখবো। তখন কিন্তু ফোন, মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ এত কিছু অ্যাভেলেবেল ছিল। তো ওই সময়টা অনেকে খেলাধুলা করতে যেত, তো আমার খেলাধুলা চাইতে মনে হতো যে না পড়ালেখা দিয়ে যেটা জানা যায় বা বড়দের সান্নিধ্যে থাকলে ওইখান থেকে কিছু একটা জ্ঞান হয়তো যদি নিজের মধ্যে আসে সেটা নিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করা এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো ওইখান থেকে আসা হতো। তখন আরও অনেক অ্যাক্টিভিটি থাকতো, রাজীব ভাই থাকতো, আব্দুল্লাহ ভাই, সোহেল ভাই বলে একজন ইয়ার ছিল। এর কখন থেকে আসা মাঝখানে আমার বাবা মারা যায়, তারপরে অনেক চড়াই পার হওয়ার পরে তারপরও মাঝে মাঝে আমি সাহিত্য নাটকে আসতাম বা এখনো সময় পেলে আসা হয়। তো আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমার আজকে নাম ছিল না, আমি মূলত ঢাকায় থাকি। তো আমার বই দেওয়ার ইচ্ছা অনেকদিন আগেই ছিল, ভাইয়াকে আমি বলেছিলাম। ভাইয়াকে বলার পরে তো আমি আর সময় করতে পারি নাই। আজকে ছবিতে বাসায় আসছিলাম, আমার কাছে বই ছিল, ওখান থেকে কিছু বই আমি এখানে দিয়েছি। এই বইগুলো পড়ে এই বই না মানে ধারাতে বই থাকলে যে কেউ এসে যে কোনো বিষয় যেন পড়তে পারে, জানতে পারে, জেনে যেটা ভালো লাগবে, নিজের বিবেক দিয়ে যেটা ভালো মনে হবে সেটা সেটা এখন অনেকক্ষণ মোবাইল ফোনে রিলস দেখে বা স্ক্রিনিং স্ক্রলিং করে যে সময়টা প্রাপ্ত ওর সাথে যদি বইয়ের সাথে যদি আমরা সম্পর্কিত বাড়াই তাহলে কী হবে, আমরা নতুন কোনো কিছু শিখবো। মানে স্ক্রল করলে সেটা মেমোরিতে খুব অল্প সময় ধরে কিন্তু স্থায়িত্ব থাকে। আর যখন সেটা আমরা নিজের বই পড়ে যখন সেটা পড়তে চাই সেটা স্থায়িত্বটা কিছুটা হলেও বেশি সময় ধরে থাকে এবং সেটা অনেকটা ইফেক্ট ফেলে আমাদের প্ল্যানিং জীবনে বা স্মৃতিচারণ হয়ে থাকে যে না আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে এই টাইমে এই বিষয়টা নিয়ে জেনেছি বা নতুন একটা বিষয়ে উপলব্ধি বুঝতে পারছি। একই চিন্তা বিভিন্ন রকমভাবে হইতে পারে। আমি এক পার্সপেক্টিভে দেখছি, লেখক হয়তো ওনার পার্সপেক্টিভটা ওনার অন্যভাবে বলতে পারে। আমার মতের সাথে যে সব কিছু অন্যের মত মিলে যাবে এইটা না। এখন অন্যের মতামতকে আমি তখনই গুরুত্ব দিতে পারবো যখন আমি এটা দেখতে গিয়ে সেই বিষয়গুলো নিতে যাচ্ছি। এই জন্য আমাদের সবারই বই পড়া উচিত। যতটা সময় পারা যায় বইয়ের কাছাকাছি থাকলে জানা যাবে। আমরা একটা বই মানে একটা শ্লোক মানে কথা প্রচলিত ছিল, বই পড়ে বা বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়। তো আমার কাছে এটা আমি একাডেমিকের পাশাপাশি অল টাইম মানে কোনো না কোনো সময়
অনেক উপলব্ধি বই পড়লেই না আমরা জ্ঞান অর্জন করে আলোচনা করলাম। আর এখন অনেকদিন পরে এসে সাহিত্য দ্বারা তাও ভালো লাগছে যে অনেক প্রচেষ্টার পরে অনেক চলাচলের পরে সাহিত্য দ্বারা এখনো আমাদের মাঝে আছে বেঁচে আছে এবং এটাকে আমরা সবাই যেন চেষ্টা করি দিনকে দিন যেন আরো বিস্তৃতভাবে সকলের কাছে নিয়ে যেতে পারি এবং মানুষজন ওয়েবসাইট করা হয়েছে। হ্যাঁ আর এখন তো ওয়েবসাইট হয়েছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু ধারার যে বিভিন্ন অনুষ্ঠান করা থাকে বা কখন খোলা আছে বন্ধ আছে এই বিষয়গুলো এখন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। আমাদের ওই মানে সাহিত্য দ্বারা এখন ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ ইউটিউবেও একটা আমাদের একটা চ্যানেল আছে। তো ওইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমি অনেক কিছু আগে জানতাম না, একদিন হঠাৎ করে সাহিত্য দ্বারা কথা মনে পড়লো, তার দেখি অনলাইনে সার্চ করে দেখলাম যে ওয়েবসাইট রয়েছে। এখন একটু আরো অনেক কিছু রান করছি মানে আজকে এখানে এসে আমার ভালো লাগলো। আমরা সবাই যে যতটুকু পারি এসে এটা আমাদের একটা গ্রন্থাগার, এটা আমাদেরই গ্রন্থাগার, সকলেরই গ্রন্থাগার। যে যতটুকু পারি এসে বই পড়বো, নিজের পড়বো, অন্যকে নিয়ে এসে বই পড়াতে উৎসাহিত করবো। আর ছোট্ট একটা যে রবীন্দ্রনাথের শিশু কবিতা পড়েছি, সেটা কবিতা হয়েছে রেগুলার যেহেতু রবীন্দ্র জন্মজয়ন্তী খুব মনে আছে, ভালো লাগা। আমি ওনার হচ্ছে একটা উপন্যাস ছিল, বইটা পড়েছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই আমরা যে কবিতা পড়েছিলাম, আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল খাই আর নাহিরে তোরা আজ যাসনি ঘরের বাইরে। ধন্যবাদ। ভাগ্যের